রাজার অনেকগুলো হাতি ছিল। এই সকল হাতির মাঝে একটা ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে বড় আর দেখতে অনেক সুন্দর। সেই হাতিতে চড়েই রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার সেই প্রিয় হাতিটি মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ইস, আমার প্রিয় হাতিটা মরে গেল, ওটাকে ফেলে দিয়ে আসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে অনেক লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শিয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। ইস, এত বড় একটা হাতি পড়ে থাকতে আমি কই খাবার খুঁজে মরছি। 3 দিন হয় কোনো খাবারই খুঁজে পাচ্ছি না। যাই, হাতিটাকে খাই গে। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল, তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতর বসে কেবল খাচ্ছে আর খাচ্ছে। ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এ কি হলো? আমি এখন বেরোবো কিভাবে? রোদের তাপে চামড়া শুকিয়ে তো ফুটাটা ছোট হয়ে গেছে, আর এদিকে আমিও তো খেয়ে মোটা হয়ে গেছি। এখন তো আর বেরোতে পারছি না। একটা বুদ্ধি তো করতেই হয়। শিয়ালের মাথায় বুদ্ধি ভারী। সে ফোন দিয়ে আঁটতে থাকলো। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। হাতির এই পেটে যদি ঘি মাখানো হয় তাহলে চামড়া নরম হয়ে যাবে। চামড়া নরম হলে ফুটাটাও বড় হয়ে যাবে, আর আমিও বের হয়ে যেতে পারবো। এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। শিয়াল হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর পৌঁছে দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো। চাষিরা জানতো না যে হাতির পেটে শিয়াল আছে। তারা মনে করেছে এই কথাগুলো হাতিই তাদের সাথে বলল। তাই তারা আশ্চর্য হয়ে একে অপরকে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে এই খবরটা দেই গে, রাজামশাই খুব খুশি হবেন। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলেছে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন তা আর কি বলবো। তিনি বললেন, আমার হাতে যদি বাঁচে 50 কলসি ঘি আর কত বড় কথা। তোমরা 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। মন্ত্রী, যাও যাও, ব্যবস্থা করো, শীঘ্রই ব্যবস্থা করো। আমার প্রিয় হাতির পেটে 1000 কলসি ঘি মাখাও। যে হুকুম জাহাপানা। তখনই 1000 কলসি ঘি নিয়ে লোকজন মাঠে উপস্থিত হলো। তারা সবাই মিলে হাতির পেটে ঘি মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। এভাবে 7 দিন ধরে লোকজন ঘি মাখাতে থাকলো। শিয়াল দেখল যে ঘি মাখাতে মাখাতে হাতির চামড়াও ঢের নরম হয়েছে, পেটের ফুটোও ঢের বড় হয়েছে। এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বলল, ভাই সকল, এবার আমি উঠব। তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপর পড়ে টরে যাই, আমার যত বড় শরীর, তোমরা তো চাপা পড়ে মারা যাবে। তোমরা একটু সরে দাঁড়াও ভাই। উপস্থিত লোকজন মনে করল হাতিই এ কথা বলেছে। তখন সেখানে ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা, শিগগির সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এ কথা শুনে কেউ কি আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না হাতি উঠছে কি পড়ছে। তা দেখে শিয়াল ভাবল, এই বেলা পালাই। তখন শিয়াল তাড়াতাড়ি হাতির পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছুট। শিয়াল তার বুদ্ধি দিয়ে গ্রামশুদ্ধ লোককে বোকা বানিয়ে পালিয়ে গেল। আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না।
ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কে এলো এত সকালে? যাই গিয়ে দেখে আসি। কি ভাই, কি মনে করে? ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার ওই 7টা ছানাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম, আর রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। আজকে আমি একজনকে পড়াবো। দেখি একজন আমার সাথে আসো। পড়ো তো বাবু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, 6টা তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে ধুরো, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসব। আজকে আমি আরেকজনকে পড়াবো। দেখি বাপু, একজন আসো তো আমার সাথে। পড়ো তো বাপু। কানা খানা গানা ঘানা,
কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। শিয়াল পণ্ডিত বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যায়। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, পাঁচটা তো দেখালে আর দুটা কোথায় পাবো? আরে ধুনো, এদের শেষটাকে আর দুইবার নিয়ে গিয়ে দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই ছয়, আর এই হলো তোমার সাত। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। এভাবে শিয়াল প্রতিদিন একটি করে কুমির ছানা খেয়ে ফেলে। খেতে খেতে যখন মাত্র একটি অবশিষ্ট থাকলো, সেটিকে সে 7 বার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো। এই হলো তোমার সাত। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো। পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। রোজ তুমি একটি করে ছানা খাও, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলাও, কিন্তু আজ তো সব ছানা শেষ। এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব সুন্দর, চলো আমরা ওইখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বের করতে পারবে না। শিয়াল পণ্ডিত বাড়ি আছো? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার, কেউ কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই, গর্তের ভিতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নাই, শিয়ালিনীও নাই, কই গেল সব? এ কি, আমার 7টা ছানা? দেখি বদমাইশটা বাহিরে আছে নাকি। ওই যে শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না। আমি এখনই গিয়ে ওকে পাকড়াও করছি, তারা হতভাগা।
শিয়ালিনী শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে যেন টানাটানি করছে। লাঠিটা মনে হচ্ছে নিয়েই যায়। তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। শিয়ালকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে বড্ড চালাক, তাই তাকে ধরতেই পাচ্ছি না। যাক, অবশেষে ওই হতচ্ছাড়াদের পাওয়া গেল, কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে। আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আটতে হবে। কাল আমি ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকবো। তখন মরে গেছি ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই ও বেটাকে ধরে ফেলবো। মরে গেছে, চল খাই গে। দেখি একটু টেস্ট করে। না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। এত বেশি মরাটা আমরা খাই না। যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। একটু নড়িচড়ি, নাইলে তো ওরা খেতে আসবে না। ওই দেখো, লেজটা নড়ছে। তুমি তো বলেছিলে মরেই গেছে। বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এর পরের বার তোমাদের দেখাবো। শিয়াল রোজ রোজ এখানে জল খেতে আসে। কাল এখানে জলের নিচে লুকিয়ে থাকবো। জল খেতে আসলে ও বেটাকে ধরে ফেলবো। ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে নিশ্চয়ই কুমির আছে। দেখি একটু টেস্ট করে। এখানকার জলটা বেজায় পরিষ্কার। একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? চলো শিয়ালিনী, আরেক জায়গায় যাই। আগের বার পানির নিচে ছিলাম তো টের পেয়ে গিয়েছিল। কাল কাদার নিচে থাকবো, দেখি সে কিভাবে টের পায়। মনে হচ্ছে ওখানে কুমির আছে। দেখি একটু টেস্ট করে। ওখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। না, আর না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। এখন আর কি করে মুখ দেখাবো? তার চেয়ে নিজের ঘরের ভিতরে গিয়েই বসে থাকি। আজ প্রায় বছর দুয়েক পরে সেই ধূর্ত শেয়াল পণ্ডিত আবারও জঙ্গলে ফিরতে চলেছে। সাথে আছে তার শেয়ালনি। না 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 বাবা, আমি ওই কুমিরের খাবার হতে জঙ্গলে যেতে চাই না। কুমিরের 7-7টি ছানা তুমি খেয়ে ফেলেছো। কুমির কিছুতেই তোমাকে ছাড়বে না। তার উপর পাঠশালা দিয়ে সবার সাথে তুমি প্রতারণা করেছো। জঙ্গলের রাজা বাঘ মামা নির্ঘাত তোমার ঘাড় মটকাবে। আরে গিন্নি, বাঘ আর কুমিরের শক্তি থাকতে পারে, কিন্তু এই আমি হলাম শিয়াল। শিয়াল পণ্ডিতের শক্তি না থাক, বুদ্ধি কিন্তু রয়েছে। কথাটা মনে রেখো। চলো চলো, কোনো চিন্তা করো না। সে না হয় বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি নে। তুমি মানুষের মতো কাপড় পরলে, আবার আমাকেও পরালে। মতলবটা কি শুনি? মতলব হলো আবারও পাঠশালা খোলা। ও মা, কি বলো? তুমি আবারও পাঠশালা খুলবে? আবারও কুমিরের বাচ্চা খাবে? আবারও পাঠশালা খুলবো, আবারও কুমিরের বাচ্চা খাবো। কিন্তু এই মুহূর্তে জঙ্গলে গেলে কুমির তো আমাদের ছেড়ে দেবে না।
সাথে অন্য পশুরাও আমাদের ধরার জন্য ওত পেতে বসে থাকবে। কথাটা তুমি মন্দ বলনি। একটা উপায় বের না করা পর্যন্ত জঙ্গল আমাদের জন্য নিরাপদ নয়। এভাবেই পাঠশালা খোলার বুদ্ধি পরামর্শ করতে করতে সেই ধূর্ত শেয়াল আর শেয়ালনি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে তারা একসময় পৌঁছে যায় একটা মস্ত বড় গুহার সামনে। আরে এটা তো দেখে মনে হচ্ছে বাঘের গুহা। পায়ের ছাপও দেখছি। ভালোই হলো, এই মুহূর্তে এই বাঘের গুহাই হলো আমাদের জন্য সব থেকে নিরাপদ আশ্রয়। আর পাঠশালা খুলতে হলে তো এই বনের রাজা বাঘ মামার অনুমতি লাগবে। এবার তাহলে সেটাও নেওয়া যাবে। বাঘ মামার গুহায় এ কি কথা বলছো তুমি? আরে বোকা, বাঘের গুহাই হলো সব থেকে নিরাপদ আস্তানা। কারণ বাঘের ভয়ে এই গুহার আশেপাশে কুমির তো দূরের কথা, কোনো প্রাণী ভিড়বে না। বাহ বাহ শেয়াল পণ্ডিত, তোমার বুদ্ধির তুলনা নেই। কিন্তু বাঘ যখন আসবে তখন? সে তুমি আমার উপর ছেড়ে দাও। বাঘকে বোকা বানানো তো আমার কাছে ডাল ভাত। এরপরে সেই ধুরন্ধর শেয়াল আর শেয়ালনি গেল জঙ্গলের রাজা বাঘ মামার গুহার ভিতরে। ওদিকে জঙ্গলের রাজা বাঘ সারাদিন কোনো শিকার না পেয়ে মনের দুঃখে তার গুহায় ফিরছিল। আরে বাঘ ভাইয়া যে, কি খবর? কি আর বলবো কুমির ভাইয়া, সারাদিন ঘুরে একটা শিকার পেলুম না। জঙ্গলের পশু পাখি সব হাওয়া হয়ে গিয়েছে দেখছি। হাওয়া হয়নি, সব পশু তোমার পেটে গিয়েছে। তো কুমির ভাইয়া, তুমি এখানে বসে শিয়ালের অপেক্ষা করছো বুঝি? বেটা শিয়ালকে যদি একবার পাই তাহলে এই ধারালো দাঁত দিয়ে ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো, এই কথাটা বলে রাখলাম। সেই অপেক্ষাতেই থাকো। এই কথা বলে জঙ্গলের রাজা বাঘ তার গুহার দিকে এগুতে থাকলো। ওদিকে বাঘের গর্জন শুনে শেয়ালনির তো মরমর অবস্থা। বাঘ মামা তো চলে এসেছে, এখন কি হবে? কিচ্ছু হবে না, যেটা বলেছি মনোযোগ দিয়ে শোনো। বাঘ যখনই গুহার কাছে আসবে তুমি স্বর পাল্টিয়ে চিৎকার করবে আর বলবে, আমার এখনই বাঘের মাংস চাই। ঠিক আছে, তাই হবে। এরপরে বাঘ যখনই তার গুহার সামনে এলো, শেয়ালনি চিৎকার শুরু করে দিল। আরে কার এত বড় সাহস আমার গুহায় প্রবেশ করেছে? আমি অত শত বুঝি না, আমার বাঘের মাংস চাই। আরে আরেকটু অপেক্ষা করো, বাঘের মাংস খাওয়ার জন্য তো বাঘের গুহায় বসে আছি, বাঘটাকে তো আসতে দাও। ওরে বাপরে, এটা আবার কোন জন্তু বাঘের মাংস খেতে চায়? এরা নিশ্চয়ই রাক্ষস খোকসের দল। আমার এই গুহায় থেকে কাজ নেই, এগুলি পালাতে হবে এখান থেকে। শেয়াল আর শেয়ালনির কথা শুনে জঙ্গলের রাজা বাঘ তার জীবন নিয়ে সেখান থেকে পালাতে লাগলো। গিন্নি, খেলা তো মাত্র শুরু। আরে বাঘ ভাইয়া, কি ব্যাপার, এভাবে পালিয়ে যাচ্ছ কোথায়? কুমির ভাইয়া, সে কথা আর বলো না। আমার গুহায় কি সব রাক্ষস খোকস এসেছে, বাঘের মাংস খাওয়ার জন্য কেমন ছটফট করছে। আমি জীবন নিয়ে পালিয়েছি। এ কি কথা বলছো বাঘ ভাইয়া? তুমি হলে এই জঙ্গলের রাজা,
তুমি কিনা রাক্ষসের ভয়ে নিজের ঘর ছেড়ে পালাচ্ছ? চলো তো দেখি কোন রাক্ষস তোমার ঘরে এসেছে। না না, আমি যাব না। আরে চলো চলো, কিচ্ছু হবে না। যাব, চলো তাহলে যাই। এই আমি কিন্তু বাইরে থাকবো, তুমি যাবে গুহার ভেতরে। তাই হবে। এরপরে কুমির বাঘকে সাথে নিয়ে চলল তার গুহার দিকে। সর্বনাশ, এ তো দেখছি কুমির আর বাঘ একসাথে আসছে এবার। এরপরে কুমির আর বাঘকে শুনিয়ে শুনিয়ে সেই মহাধূর্ত শিয়াল বলতে লাগলো, দূর বোকা, এই জঙ্গলের সব পশু পাখি হলো অশিক্ষিত আর মূর্খ। রাক্ষস খক্ষসকে তাড়ানোর বুদ্ধি কি আর তাদের মাথায় আছে? এই পুরো জঙ্গলে বুদ্ধিমান বলতে শুধু ওই শিয়াল পণ্ডিত ছিল। শিয়াল পণ্ডিত যেহেতু নেই, সুতরাং এই জঙ্গলের সব পশু পাখিকে আমরা এক এক করে খাবো। শুনেছি শেয়াল পণ্ডিত নাকি চাঁদে গিয়েছিল, সেখান থেকে কয়েক বস্তা পিএইচডি নিয়ে এসেছে। বলো কি, রাক্ষস খক্ষস তাড়ানোর বিদ্যাও শিখে এসেছি বুঝি? সে কি আর বাদ রেখেছে? শেয়াল পণ্ডিত কি আর আগের শেয়াল পণ্ডিত আছে? সে তো এখন পুরো দস্তর মানুষ হয়েছে, মানুষের মতো ধুতি কাপড় পরে, মানুষের মতো চলাচল করে, মানুষের স্কুলে পণ্ডিতি করে। তাহলে তো শিয়াল পণ্ডিত থেকে সাবধান থাকতে হবে। শুনেছি প্রতি শনিবার জঙ্গলের বাইরে ওই বটতলায় শেয়াল পণ্ডিত তার বউকে নিয়ে বেড়াতে আসে। এই কে কে ওখানে? শিয়ালের মুখে এই কথা শুনে বাঘ আর কুমির সেখান থেকে দিল এক ভোদু। গিন্নি, রেডি হও, কাল সকালে বটতলায় যেতে হবে। ওদিকে কুমির মহাশয় তো রেগে আগুন, সে পারলে এক্ষুনি যায় শিয়াল পণ্ডিতকে ধরতে। আরে কুমির ভাইয়া, কি হলো? এত রাখছো কেন? রাখছি কি আর সাধে? বেটা শিয়াল আমার 7-7টি বাচ্চা খেয়েছে, ওকে আমি ছাড়বো না। এই দাঁতের মাঝে নিয়ে ওকে আমি পিষে মারবো। ওদিকে রাক্ষস খক্ষসকে দেখে জঙ্গলের রাজা বাঘ তো ভয়ে অস্থির। সে বুঝতে পারলো একমাত্র শিয়াল পণ্ডিতই পারে তাকে বিপদ থেকে উদ্ধার করতে। বাঘ তখন কুমিরকে বলে, দূর মিয়া, তুমি তো দেখছি একটা আচ্ছা বোকা। শুনলে না, শিয়াল পণ্ডিত ছাড়া এই রাক্ষস খক্ষসদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আর এই জঙ্গলের রাজা হিসাবে সবার নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। এই বিপদের সময়ে শিয়াল পণ্ডিতকে আমার বড্ড দরকার। বাঘ ভাইয়া, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু রাজদ্রোহী হয়ে যাব, এই কথাটা বলে রাখলাম। আরে বোকা কুমির, শিয়াল পণ্ডিতকে জঙ্গলে আসতে তো দাও। জঙ্গলে আবারও পাঠশালা খুলবো, আর তারপর ওই রাক্ষস খক্ষসদের তাড়ানোর বিদ্যা শিখবো আমরা। একবার ওই বিদ্যা শেখা হলে ওই বেটা শিয়ালকে তুলে দেব তোমার হাতে। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বাহ বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি। বেটা শিয়াল, এবার তুই আমাকে বোকা বানাতে পারবি না। এরপর জঙ্গলের রাজা বাঘের অনুরোধে শিয়াল পণ্ডিত আবারও জঙ্গলে এলো তার পাঠশালা খুলতে। বাঘ নিজে দাঁড়িয়ে থেকে শিয়াল পণ্ডিতের পাঠশালা তৈরি করে দিল। পুরো জঙ্গলে খবর ছড়িয়ে পড়লো রাক্ষস খক্ষসদের হাত থেকে পশু পাখিদের বাঁচাতে শিয়াল পণ্ডিত বিদ্যা শেখাবে। জঙ্গলের প্রায় সব পশু পাখি এলো সেই বিদ্যা শিখতে। শিয়াল পণ্ডিতের পাঠশালা আবারও চালু হলো।
বাদর, খরগোশ, হরিণ সবার বাচ্চারা পাঠশালায় যাচ্ছে রাক্ষস খোক্ষস তার আবার বিদ্যা অর্জন করতে, আর আমাদের বাচ্চারা আমাদের মতো পশু থেকে গেল। রাক্ষস খোক্ষস এলে কি যে হবে। বাচ্চাগুলোকে শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে যাও, রাক্ষস এলে জানে বাঁচবে। কিন্তু ওই ধূর্ত শিয়ালের তো বিশ্বাস নেই, আবার যদি বাচ্চা খেয়ে ফেলে। এক কাজ করো, বাঘ ভাইয়াকে নিয়ে যেও। আমিও সেটাই ভাবছি, যাই তাহলে। ধূর্ত শেয়াল পণ্ডিতের উপরে বিশ্বাস না থাকার পরেও রাক্ষস খোক্ষসের ভয়ে এরপরে কুমিররাও তাদের বাচ্চাদের নিয়ে চলে আসলো শিয়াল পণ্ডিতের পাঠশালায়। কই গো শিয়াল পণ্ডিত? বাঘ মামা, এই তো আমি এদিকে। এই যে কুমিরের বাচ্চাগুলোকে দেখছো, এদেরকে ভালো করে বিদ্যা দাও, আর খবরদার আগের বারের মতো এদের খেয়ে ফেলো না যেন। ছি, এসব কি বলছেন বাঘ মামা? একবার খেয়েছি বলে কি বারবার খাবো? তাই কি হয়? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এদের সব রকমের বিদ্যা শিখিয়ে দেব। তো কবে আসবো এদের নিতে? আগে 7 জন তো ঠিক আছে, 7 দিন পরে এসো। তার আগে কিন্তু আসবে না, ততদিনে এদের আমি সব বিদ্যে শিখিয়ে দেব। ঠিক আছে, 7 দিন পর আমি আসবো, আর তারপর এদের ফিরিয়ে নেব। এরপর কুমির তার বাচ্চাদের শিয়াল পণ্ডিতের কাছে রেখে সেখান থেকে চলে এলো। ওদিকে শিয়াল পণ্ডিতের যেন তরই সইছিল না। কুমির আর বাঘ যাওয়ার সাথে সাথে কুমিরের একটা বাচ্চাকে সে টপাস করে গিলে ফেললো। পাঠশালার নাম করে শিয়াল পণ্ডিত প্রতিদিন কুমিরের একটি করে বাচ্চাকে খেতে লাগলো। এভাবে 7 দিনে কুমিরের 7টি বাচ্চাকে সে আবারও খেয়ে ফেলে। 7 দিন পর কুমির আবারও এলো শিয়াল পণ্ডিতের পাঠশালায় তার বাচ্চাদের ফিরিয়ে নিতে। কিন্তু কোথায় কুমিরের বাচ্চা, আর কোথায় বা শিয়াল পণ্ডিত? পাঠশালার ভিতরে তো কেউ নেই। কুমির সেখানে কিছু কঙ্কাল দেখতে পেল। কুমির বুঝতে পারলো শিয়াল পণ্ডিত তাকে আবারও ঠকিয়েছে। শিয়াল তার বাচ্চাকে আবারও খেয়েছে। কুমির তখন প্রচন্ড রেগে গেল। শিয়াল পণ্ডিতকে ধরার জন্য কুমির ছুটতে লাগলো। ওই তো বেটা শিয়াল, পালাবি কোথায়? ওরে শিয়ালিনী, জলদি পালাও, কুমির পিছু নিয়েছে। কুমির দৌড়ায়, শিয়াল পণ্ডিত দৌড়ায়। এভাবে কিছু দূর ছোটার পর শিয়াল পৌঁছায় নদীর ধারে। পানিতে নামার সাথে সাথে কুমিরের গতি আরো বেড়ে যায়। কুমির শিয়াল পণ্ডিতের পায়ে একটা কামড় বসিয়ে দেয়।
কুমির মশাই, ধরলেন তো ধরলেন, পাটাই না হয় ধরতেন, লাঠিটাই বা কেন ধরলেন? মহা ধূর্ত ওই শিয়ালের কথা শুনে বোকা কুমির শিয়ালের পা ছেড়ে লাঠি ধরতে গেল। আর এই সুযোগে শিয়াল পণ্ডিত পাগার পার। ধূর্ত এই শিয়াল জঙ্গলের সবাইকে বোকা বানিয়ে আবারও কুমিরের বাচ্চা খেয়ে পালিয়ে গেল। বুদ্ধপুর নামের একটা আজব গ্রাম ছিল। সেই গ্রামের কোনো মানুষই স্কুল তো দূরের কথা, বইপত্রও কোনোদিন হাতে নেয়নি। তাদের কাছে লেখাপড়াটা একটা অপ্রয়োজনীয় জিনিস, আর তাই গ্রামের কেউই পড়তে বা লিখতে কোনোটাই পারে না। তারা শুধুমাত্র জমিতে ফসল ফলায় আর বাকি সময় খেয়ে আর ঘুমিয়ে দিন কাটায়। তারা তাদের বাচ্চাদেরও লেখাপড়া করাতো না। একদিন বুদ্ধপুর গ্রামে রহিম শেখ নামের এক ব্যক্তি শহর থেকে এলো হরেক রকমের জিনিস বিক্রি করতে। রহিম শেখ ভালো করেই জানতো বুদ্ধপুর গ্রামের মানুষ লেখাপড়া জানতো না। সে ওটারই সুযোগ নিল। এই যে নিয়ে যাও, 100-এর মাল 100 টাকা, 100-এর মাল 100 টাকা, শুধু আজকের জন্য বিশাল অফার, 100-এর মাল 100 টাকা। এই যে নিয়ে যাও, 100-এর মাল 100 টাকা। আরে ভাই, 100 কত হয়? এ তুমি কি বলছো? 100-এ কত হয় তুমি সেটাই জানো না? 100 মানে হলো 1000। ধরো বোকা, 100 মানে 1000 নয়, 100 মানে হলো 10,000। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে সহমত। 100 মানে হলো 10,000। তার মানে 10,000-এর মাল মাত্র 100 টাকা। আরে সর্বনাশ, এ তো দেখছি ভারী বোকা। 100 টাকায় 10,000-এর মাল দিচ্ছে। আজকে তো আমার ফায়দায় ফায়দা। বেটা মূর্খের দলেরা। 100-এর মাল 100 টাকায় দেখে পুরো গ্রামের মানুষ রহিম শেখের থেকে জিনিসপত্র লাইন ধরে কিনতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রহিম শেখ তার সব মালামাল বিক্রি করে ফেললো। 100-এর মাল মাত্র 100 টাকায় পেয়ে গ্রামের মানুষ তো ভীষণ খুশি হলো। বুদ্ধপুর গ্রামে মালামাল বিক্রি করে রহিম শেখ বেশ ভালো পরিমাণের মুনাফা পেল। ওদিকে কুমিরের বাচ্চা খেয়ে জঙ্গল থেকে পালিয়ে আসা শেয়াল পণ্ডিত সেই বুদ্ধপুর গ্রামের পথ ধরেই যাচ্ছিল। কত করে বললুম কুমিরের বাচ্চা খেও না, শুনলে না তো? গপাং গপাং করে কুমিরের বাচ্চাগুলো খেলে। এখন মজা বোঝো। জঙ্গল ছেড়ে এখন মানুষের গ্রামে থাকতে হবে। এত কথা বলো না তো গিন্নি, আমি তো জঙ্গল ছেড়েছি কুমিরের বাচ্চা হওয়ার অপেক্ষায়। কুমিরের আবার বাচ্চা হবে, আমি আবার কুমিরের বাচ্চা খাবো। কিন্তু তুমি তো এতদিন জঙ্গলের পশুদের বোকা বানাতে, মানুষের সাথে কি আর তুমি বুদ্ধিতে পারবে? এবার নির্ঘাত মার খেয়ে মরতে হবে। তোমার মতো একটা শেয়ালকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হলো। আরে গিন্নি, এত রাগ করছো কেন? মানুষের গ্রামে বাস করতে চাইলে টাকার দরকার। শুনেছি টাকা হলে সেখানে সব হয়। আমি হলাম শেয়াল পণ্ডিত, সে টাকা আমি ঠিকই জোগাড় করে নেব। এখন চলো তাহলে। এভাবে কিছু দূর যাওয়ার পর শেয়াল পণ্ডিত রহিম শেখকে দেখতে পায়। বুদ্ধপুর গ্রামে মালামাল বিক্রি করে রহিম শেখের বেশ ভালো টাকাই আয় হয়েছিল সেদিন। 1, 2, 3, পুরো 1000 টাকা লাভ হয়েছে। 100-এর মাল 100, 100-এর মাল 100। 100-এর মাল 100, এ আবার কেমন কথা রে বাবা?
আরে ও ভাই, কি সব আজগবি কথা বলছেন? 100 মানেই তো 100। শিয়াল পণ্ডিত, তুমি না হয় ইংরেজি জানো, কিন্তু ওই বুদ্ধপুর গ্রামের সব মানুষ এক একটা বুদ্ধু, একজনও ইংরেজি জানে না। 100 মানে 10,000 মনে করে, আর এই সুযোগে 100-এর মাল 100। ও বুঝতে পেরেছি, তুমি তো ভাইয়া বেশ ফোন দিয়ে এটেছো। এখন আমি যাই, আজকের সব মাল বিক্রি হয়েছে, সপ্তাহখানেক বাদে আবার আসবো, 100-এর মাল 100। এরপরে রহিম শেখ সেখান থেকে চলে গেল। কিন্তু ধূর্ত শেয়াল পণ্ডিতের মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। বুঝেছ গিন্নি, একেই বলে মেঘ না চাইতেই বৃষ্টি। কি গো, এই লোকের কথা শুনে তুমি এত খুশি হলে যে? চলো গিন্নি চলো, নতুন পাঠশালা খুলবো। এই কথা বলে শিয়াল পণ্ডিত চলল সেই বুদ্ধপুর গ্রামের দিকে। আসুন ভাই আসুন, জলদি আসুন, ইংরেজি শিখে যান, মাত্র 30 দিনে ইংরেজি শেখানো হয়। আসুন ভাই আসুন, মাত্র 300 টাকার বিনিময়ে পানির মতো ইংরেজি বলতে শিখুন, একদম বিনা পরিশ্রমে, কোনো লেখাপড়ার দরকার নেই। আমরা ইংরেজি পিষে খাওয়াই। বাচ্চা ও মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। আসুন আসুন, স্পেশাল অফার, স্পেশাল অফার, মাত্র 30 দিনে পানির মতো ইংরেজি বলুন। আরে বাপরে, 30 দিনে পানির মতো ইংরেজি? আরে ভাই, এখানে তো লেখাপড়াও নেই, ইংরেজি পানিতে মেশাবে আর খাওয়াবে। আরে লাল্লু ভাই, এবার তো মনে হচ্ছে সিনেমার হিরোর মতো ফটর ফটর ইংরেজি কইতে পারবো। চলো দেখি। চলো। শিয়াল পণ্ডিতের এমন চটকদারি বিজ্ঞাপন দেখে বুদ্ধপুর গ্রামের মানুষজন সেখানে জড়ো হলো। আরে ও শিয়াল পণ্ডিত, তুমি কি ইংরেজি বিক্রি করো নাকি ইংরেজি বলতেও পারো? আই ইট ইংলিশ, আই গো ইংলিশ, আই ইজ ইংলিশ। আরে বাহ, শিয়াল পণ্ডিত তো দারুণ ইংরেজি জানে। আরে শেয়াল পণ্ডিত তো হলো ইংরেজির জাহাজ। ইয়েস, আই শিপ বাই ইংলিশ। আরে বাহ বাহ, শিয়াল পণ্ডিত, আমি তোমার কাছে ইংরেজি শিখতে চাই। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে সহমত। তোমরা জানো এই আমার কাছে ইংরেজি শিখে কত মানুষ যে অফিসার হয়েছে তার কোনো হিসেব নেই। শিয়াল পণ্ডিত, আমার বাবার স্বপ্ন ছিল বড় অফিসার হব আমি, কিন্তু হয়েছি নরসুন্দর। আমিও ইংরেজি শিখতে চাই, আমিও বড় অফিসার হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমিও ইংরেজি শিখতে চাই। ঠিক আছে, ওকে ওকে, তাহলে সবাই 300 টাকা জমা দিয়ে পাঠশালার অ্যাডমিশন হয়ে যাও। টুমরো আমি তোমাদের ইংরেজি পিষে খাওয়াবো। এরপরে গ্রামের মানুষজন 300 টাকা করে জমা দিয়ে শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি হয় ইংরেজি শিখবার জন্য। সবাই লাইন হয়ে দাঁড়াও, এখন আমি তোমাদের ইংরেজি পিষে খাওয়াবো। এই কথা বলে শিয়াল পণ্ডিত তার ব্যাগ থেকে একটা ইংরেজি বই বের করে আর তারপর সেটা পানিতে চুবোয়। এরপর শিয়াল পণ্ডিত বের করে একটা ইংলিশ বক্স। ইংলিশ বক্স থেকে এক ফোঁটা তরল ওই পানিতে মেশায়। আর তারপর সেই পানি সবাইকে খেতে দেয়। আরে বাহ, ইংরেজি খেতে তো খুব মজা।
শিয়াল পণ্ডিত, আমরা তাহলে ইংরেজি কবে শিখবো? তোমরা কোনো চিন্তা করো না, 1 মাসের মধ্যেই তোমরা নাম্বার 1 ইংরেজি শিখে যাবে। এখন যাও, কাল আবার এসো। ঠিক আছে পণ্ডিত মশাই, ঠিক আছে। এই চলো সবাই। আরে এবার ইংরেজি শিখে একটা বিদেশি মেয়েকে বিয়ে করব, বুঝলি? আরে ভাই, এবার তো খালি মজার মজা, মাত্র 30টা দিনের ব্যাপার। হ্যাঁ ভাই, মাত্র 30টা দিন পার হলেই ফটর ফটর ইংরেজি বলবো। আহা, আর আমার বাবার কত দিনের স্বপ্ন আমি অফিসার হব। ওদিকে শিয়াল পণ্ডিতের অবস্থা খুব রমরমা। তার পাঠশালার কথা চারপাশে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন ইংরেজি শেখার জন্য শিয়াল পণ্ডিতের পাঠশালায় আসতে লাগলো। আর শিয়াল পণ্ডিত এডমিশন ফি নিয়ে তাদের ইংরেজি পিষে খাওয়াতো। এমন বুদ্ধপুরের মানুষজনকে বোকা বানাতে বানাতে 30টা দিন কেটে গেল। আর ততদিনে শিয়াল পণ্ডিত বেশ খানিক টাকাও বাগিয়ে নিল। আরে কিছুই তো বলতে পারছি না, 30 দিন পূর্ণ হয়ে গেল, কিন্তু ইংরেজি তো বলতে পারলাম না। আরে ভাই, আমিও তো ইংরেজির কিছুই শিখলাম না। চলো গ্রামবাসীকে নিয়ে শিয়াল পণ্ডিতের কাছে যাই। চলো যাই। এরপরে সবাই শিয়াল পণ্ডিতের পাঠশালায় গেল। ও আই আন্ডারস্ট্যান্ড, তোমরা অশিক্ষিত মূর্খ মানুষ, তোমাদের মাইন্ড ছোট, তাই তোমাদের দরকার ইংরেজির বুস্টার ডোজ। বুস্টার ডোজ? বুস্টার ডোজ 24 ঘন্টার মধ্যেই বোবা পর্যন্ত ইংরেজিতে টক করবে, বিফলে মূল্য ফেরত। পণ্ডিত মশাই, এই ডোজের দাম কত? মূল্য 500 টাকা, কিন্তু তোমাদের জন্য 300। কালকের মধ্যে হরহর করে ইংরেজি বলতে না পারলে মূল্য ফেরত। পণ্ডিত মশাই, আমাকে ইংরেজির এই বুস্টার ডোজ দিন। এই নিন টাকা, আমাকেও দিন। এইভাবে ইংরেজি শেখানোর মিথ্যা আশ্বাস দিয়ে শিয়াল পণ্ডিত বুদ্ধপুরের মানুষজনকে আবারও বুদ্ধ বানালো। আর তারপর সেই রাতেই নিজের তল্পিতল্পা গুছিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ওদিকে পরের দিন ইংরেজি বলতে না পারায় গ্রামের মানুষ সবাই খুব রেগে গেল। তারা লাঠি সোঁটা নিয়ে শিয়াল পণ্ডিতের পাঠশালায় এলো। এসে দেখলো পাঠশালায় শিয়াল পণ্ডিত বা শিয়ালনি দুজনের একজনও নেই। আরে আমার বাবার স্বপ্ন আর পূরণ হলো না। আরে মূর্খ, ইংরেজি পিষে খাইলেই ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে বই পড়তে হয়, বই। তোমরা যদি লেখাপড়া করতে তাহলে তোমাদের কেউ বোকা বানাতে পারতো না। হে হে হে। বাঘ হলো মামা আর শিয়াল হলো ভাগ্নে, তাই তাদের দুজনের মাঝে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করল, কিন্তু তার জন্য কোনো খাবার তৈরি করল না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বলল, মামা এসেছো, একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি তো, তাদেরকে ডেকে নিয়ে আসি, তারপর সবাই একসাথে বসে খাই। এই বলে শিয়াল চলে গেল।
তার আর ফেরার নামগন্ধ নেই। ওদিকে বাঘ বসে অপেক্ষা করতেই থাকলো, কিন্তু সে রাতে শিয়াল আর বাড়ি ফিরল না। সে বাঘকে ফাঁকি দিল। রাত শেষে সকাল হলো। শিয়ালের এই ফাঁকিবাজি দেখে বাঘ খুব রেগে গেল। এই দুষ্টু শিয়াল আমাকে ঠকিয়েছে, দাওয়াত খাওয়ানোর কথা বলে সারা রাত বসিয়ে রাখলো। আমি যদি এর প্রতিশোধ না নেই তবে আমার নাম বাঘ না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে এভাবেই বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল। ভাগ্নে, কাল আমার বাড়িতে তোমার দাওয়াত, সময় মতো চলে এসো। শিয়াল নিমন্ত্রণ খাওয়ার জন্য বাঘের গুহার সামনে এলো। কই মামা, বাড়িতে আছো? বাঘ গুহা থেকে বেরিয়ে এসে, কিরে ভাগ্নে, এসেছিস? সেই কখন থেকে তোর জন্য বসে আছি, আর এই বুঝি তোর আসার সময় হলো? এই একটু জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, তাই দেরি হলো মামা। ঠিক আছে, আর দেরি না করে ভিতরে চলে আয়, খাবার দাবার সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাঘ ও শিয়াল গুহায় ঢুকলো। বাঘ শিয়ালকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। সেই হাড় খেতে গিয়ে শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল, তবু সে সেই হাড়ের একটুও চিবিয়ে ভাঙতে পারল না। ওদিকে বাঘ ওই রকম হাড় খেতে খুবই ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেয়ে ফেলল আর বলল, কি ভাগ্নে, পেট ভরলো তো? হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। বাঘকে হাসি মুখে এসব কথা বললেও মনে মনে কিন্তু শিয়ালের ভয়ানক রাগ হলো। এই আমি দেশ ছেড়ে চললাম, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল। সেই নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারত না তা ভেঙে রেখে দিত। চাষিরা পরদিন সকালে যখন জমিতে আসতো তখন আখ ক্ষেতের এই অবস্থা দেখে তারা খুব রেগে যেত। ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়? বেটাকে ধরে এর সাজা দিতে হবে। আমরা কাঠ দিয়ে ছোট ঘরের মতো করে খোয়ার তৈরি করব। এর ভেতরে কোনো জন্তু ঢুকলে এর দরজা আপনি বন্ধ হয়ে যাবে, তাতেই সেই জন্তু খোয়ারের ভেতর আটকা পড়বে। ঠিকই বলেছ, আমরা শিয়ালকে ধরার জন্য ক্ষেতের পাশে এই খোয়ার তৈরি করব। চাষিরা যখন খোয়ার তৈরি করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, এটা আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপর দিনই শিয়াল বাঘের কাছে গেল। মামা, ও মামা, বাড়িতে আছো? কিরে, এতদিন কোথায় ছিলি? খাওয়া দাওয়া মনে হয় ভালোই হচ্ছে। স্বাস্থ্যটা কি সুন্দর নাদুস নুদুস বানিয়ে ফেলেছিস। রাজার বাড়িতে থাকি তো, প্রতিদিন কোরমা পোলাও আর রোস্ট খাই, তাই বোধ করি স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। ভালো ভালো, খুব ভালো। তা ভাগ্নে, কি মনে করে এদিকে আসলি? মামা, একটা বড় নিমন্ত্রণ নিয়ে এসেছি। রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর যা খাবো তার তো কথাই নেই।
তারা পালকিও পাঠিয়েছে। যাবে মামা? তা আর যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে? কতদিন হয় ভালো কিছু খাই না। মামা, পালকিও পাঠিয়েছে কিন্তু। তারা আবার পালকিও পাঠিয়েছে, কিন্তু কি দরকার ছিল এত সব আয়োজনের? পায়ে হেঁটেই তো যেতে পারতাম। রাজার নিমন্ত্রণ বললে কথা, পালকি না পাঠালে কি সম্মান থাকে? আর সে কি যেসে পালকি? এমন পালকিতে কখনো চরণী মামা। এমনই কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ার রয়েছে। বাঘ এর আগে কোনো দিন খোয়ার দেখেনি। সে জানেও না যে এতে ঢুকলে আটকা পড়ে যেতে হবে। খোয়ারটাকে সে পালকি ভাবল। কিরে ভাগ্নে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? আমরা উঠে বসলেই বেয়ারারা আসবে। পালকির দুপাশে যে ডান্ডা নেই, বেয়ারারা কি করে এটাকে তুলে নিয়ে যাবে? ডান্ডা তো তারা সঙ্গে নিয়ে আসবে। একথা শুনে বাঘ যেই খোয়ারের ভিতর ঢুকেছে, অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বলল, মামা, দরজাটা যে বন্ধ করে দিলে, আমি ঢুকবো কি করে? তোর আর ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই গে। তা বেশ বেশ মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর সকাল হলো। চাষিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আছেন। তখন তারা কি যে খুশি হলো তা বলার মতো নয়। তারা গ্রামের সকলকে ডেকে বলল, খোয়ারে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস, আয় তাড়াতাড়ি আয়, আন খন্তা আন বল্লমান, যে যা পারিস তা নিয়ে আয়। অমনি সকলে ছুটে এসে বোকা বাঘকে মেরে শেষ করে দিল। একটা বন ছিল, সেখানে বাস করত একটা শিয়াল। সেই শিয়াল আখ খেতে খুব ভালোবাসত। ক্ষুধা লাগলেই সে প্রতিদিন বনের পাশে আখের জমিতে যেত এবং মজা করে আখ খেত। যেদিকে যায় চক্ষু দেখি শুধু ইক্ষু। আহা, ইক্ষু খেতে কি মজা! পৃথিবীতে এমন মজাদার আর কিছু নেই। শিয়াল কিনা পণ্ডিত মশাই, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। প্রতিদিনের মতো একদিন সে আখের জমিতে গেল। সেখানে সে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল আম কাঁঠালের মতো ওটা বুঝি আখের ফল। ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল! খেতে না জানি কত মিষ্টি হবে, দেখি একটু খাই। ইয়াহ ইয়াহ ইয়াহ। যেই সে ভীমরুলের চাক ছুঁয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে এসে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। সবাই তাকে হুল ফুটিয়ে দিল। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মারে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মারে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। উপায়ন্ত না দেখে শিয়াল নদীতে নামল। তখন ভীমরুলের দল তাকে ছেড়ে গেল, কিন্তু ততক্ষণে সে আধমরা। শিয়াল ভাবল, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো।
তবে ক্ষেত্রে আর যাব না কেন, ফল না খেলেই হলো। ব্যথায় দুদিন সে উঠতে পারল না। গাছের নিচে শুয়ে শুয়ে দুদিন ধরা সে একটা কথাই বলতে লাগলো, ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবল, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আমি যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। সে একটা লাঠি জোগাড় করে আখের জমির দিকে রওনা হলো আর বলতে থাকলো, যদি ইক্ষুর ফল খাবো আগে দ্বন্দ্ব দিয়ে নাড়া দিব। যদি ইক্ষুর ফল খাবো আগে দ্বন্দ্ব দিয়ে নাড়া দিব। সেখানে গিয়ে যেই না সে লাঠি দিয়ে নাড়া দিয়েছে, আর কই যায়, আবারও সব ভীমরুল বের হয়ে এসে শিয়ালকে তাড়া করলো এবং হুল ফোটাতে লাগলো। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ভীমরুলের দল থেকে বাঁচতে আগেরবারের মতো শিয়াল আবারও নদীতে নামলো। এবারও ভীমরুল তাকে আধমরা করে তবেই ছাড়ল। ফল খেতে গেলেই যত সমস্যা, ধুরো, এই জীবনে আর ফলই খাবো না। সব শিয়াল মুরগি খেতে পছন্দ করে, কিন্তু এক বনের ভিতর একটা শিয়াল ছিল যে কিনা পান্তা খেতে খুব ভালোবাসত। সে প্রতিদিন রাতে বন থেকে বেরিয়ে এসে গ্রামের ভিতরে যেত এবং মানুষের বাড়ির ভিতরে ঢুকে পান্তা চুরি করে খেত। বনের পাশের সেই গ্রামেই ছিল হাদারামের বাড়ি। সেও পান্তা খেতে খুব ভালোবাসত। প্রতিদিন রাতে খাওয়ার শেষে সে ভাতে পানি দিয়ে রাখত আর সকালে সেই পান্তা খেয়ে কাজে বেরিয়ে পড়ত। কিন্তু ইদানিং সে বড্ড ঝামেলায় পড়ে গেছে। সে রাতে ভাতে পানি দিয়ে রাখে ঠিকই, কিন্তু সকালে উঠে দেখে একটুও পান্তা নেই, সব পান্তা চুরি হয়ে গেছে। প্রতিদিন এরকম ঘটনা ঘটতে থাকায় হাদারাম চিন্তায় পড়ে গেল, কে তার পান্তা চুরি করে নিয়ে যায় আর কিভাবেই বা সেই চোরকে ধরা যাবে। এই পান্তা চোরকে শায়েস্তা করার উপায় খুঁজতে হাদারাম গ্রামের সব মানুষের কাছে যেতে থাকলো এবং শেষ পর্যন্ত সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ও বিজ্ঞ মানুষটির কাছে গিয়ে পৌঁছালো। প্রতিদিন রাতে আমি ভাতে পানি দিয়ে রাখি যেন সকালে পান্তা খেতে পাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি হাড়িতে একটুও পান্তা নেই। চোর চুরি করে খেয়ে যায়, কি করা যায় বলুন তো? ও, তোমার পান্তা চুরি হয়ে যায়? তা বাপু, তুমি পান্তা বুড়ির গল্প শোনোনি বুঝি? পান্তা বুড়ি? হ্যাঁ, পান্তা বুড়ি। সে অনেক কাল আগের কথা। এক গ্রামে এক পান্তা বুড়ি ছিল, তারও পান্তা প্রতিদিন চুরি হয়ে যেত। বুড়ো হাদারামকে পান্তাবুড়ির গল্প শোনালো, বলল কিভাবে শিং মাছ, বেল, গোবর এবং খুর দিয়ে পান্তাবুড়ি চোরকে শিক্ষা দিয়েছিল। বৃদ্ধের কাছে সেই গল্প শুনে হাদারাম বাড়ির পথে রওনা হলো এবং সঙ্গে করে শিং মাছ, বেল, গোবর ও একটি খুর নিয়ে গেল।
হাদারাম তার বাড়িতে ফিরে উঠানে ঘাসের মাঝে খুঁটটি লুকিয়ে রাখলো। এখানে না, আর একটু সামনে রাখো। আর তুমি কোনো চিন্তা করো না, আমার নাম খুর, চোর এলে বাজাবো কান্নার সুর। এরপর হাদারাম ঘরের সিঁড়িতে গোবর রাখলো। তুমি কোনো চিন্তা করো না, আমার নাম গোবর, চোর এলে ভাঙবো তার কোমর। ঘরে ঢুকে হাদারাম চুলোর ভিতর বেল রেখে দিল। হাদারাম, তুমি কোনো চিন্তা করো না, আমার নাম বেল, চোর এলে দেখাবো আমার খেল। এরপর হাদারাম যে পাতিলে পান্তা রাখত সেটার ভিতর শিং মাছ রেখে দিল। তারপর খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ল। রাত যখন অনেক গভীর হলো, প্রতিদিনের মতো শিয়াল বন থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হাদারামের বাড়ির দিকে আসলো এবং ফুটো দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর পান্তা খাওয়ার জন্য যেই না সে পাতিলের ভিতরে মাথা ঢুকিয়েছে, আর যায় কই, শিং মাছ শিয়ালের নাকে আচ্ছা মতো কাটা ফুটিয়ে দিয়েছে। এতে শিয়ালের নাক ফুলে লাল হয়ে গেল, আর ব্যথায় শিয়ালের প্রাণ যায় যায় অবস্থা। ব্যথা যে আর সইছে না, যাই চুলোতে গিয়ে একটু আগুনে সেক দেই, তাহলে ব্যথাটা মনে হয় একটু কমবে। আগুনে সেক দেওয়ার জন্য শিয়াল চুলোর কাছে গেল, আর চুলোর উপর যখন মাথাটা নিয়েছে, ঠিক তখনই বেল ফেটে বিচিগুলো গুলির মতো ছুটে আসতে থাকলো, আর বেলের কয়েকটা বিচি শিয়ালের চশমা ভেঙে তার চোখে গিয়ে আঘাত করলো। শিয়াল গেল কানা হয়ে। বেলের বিচি চোখে লাগায় শিয়াল এখন আর ঠিক মতো দেখতে পাচ্ছে না, তাই সে যে ছোট ফুটো দিয়ে ঘরে ঢুকেছিল তার সে খুঁজে পাচ্ছে না। পান্তাচোর শিয়াল নাকের ব্যথায় আর চোখের ব্যথায় অস্থির হয়ে হাতড়াতে হাতড়াতে দরজা খুঁজতে থাকলো। দরজা খুলে যেই না সে সিঁড়িতে পা দিয়েছে, অমনি চিৎপটাং গোবরে পা পিছলে শিয়াল ডিগবাজি খেয়ে পড়ে গেল। এবার তার কোমর গেল ভেঙে। নাকের ব্যথা, চোখের জ্বালা ও ভাঙ্গা কোমর নিয়ে শিয়াল কোনো মতে উঠে দাঁড়ালো, কিন্তু এ কি, তার পায়ে যে গোবর লেগে আছে। পায়ে কি যেন লেগে আছে, যাই সামনে ওই ঘাসে গিয়ে মুছে ফেলি। শিয়াল উঠোনের ঘাসে পা মুছতে গেল। যেই না সে ঘাসে পা দিয়েছে, অমনি পা গেল কেটে, আর শিয়াল চিৎকার করে উঠল, ও বাবা রে, ও মা রে, বাঁচাও বাঁচাও। শিয়ালের এই চিৎকার শুনে গ্রামের সবাই বুঝে গেল আজ পান্তাচোর ধরা পড়েছে, তাই লাঠি সোটা নিয়ে সবাই এলো পান্তাচোরকে পিটাতে। সবাই মিলে শিয়ালকে আচ্ছা মতো পেদানি দিল। পেদানি খেয়ে শিয়াল বলল, আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনো দিন পান্তা চুরি করতে তোমাদের এই গ্রামে আসবো না, মাফ করে দাও আমাকে। দাঁড়াও দাঁড়াও, কেউ আর ওকে মেরো না, জীব হত্যা মহাপাপ, আর ক্ষমা হলো স্বর্গীয় গুণ। আসো, আমরা শিয়ালকে এবারের মতো ক্ষমা করে দেই, দেখি সে ভালো হতে পারে কিনা। গ্রামবাসীরা শিয়ালকে ক্ষমা করে দিল এবং তাকে যেতে দিল। শিয়াল খোঁড়াতে খোঁড়াতে গ্রাম ছেড়ে চলে গেল। সে আর কোনোদিন এই গ্রামের পথে পা বাড়ায়নি। হাদারামও এখন প্রতিদিন সকালে আরাম করে পান্তা খায়। বন্ধুরা, এই গল্পে আমরা কি দেখলাম? এই গল্পে আমরা এই দেখলাম যে শিয়াল চুরি করত, যা খুব খারাপ একটি কাজ, কিন্তু ধরা পড়ার পরেও গ্রামবাসী তাকে ক্ষমা করে দেয় এবং শিয়াল ভালো হয়ে যায়। অর্থাৎ কাউকে ক্ষমা করা খুব ভালো কাজ। বুড়ির বাড়ি খালি মানে চুরি করার সুযোগ, খুশি মনে করব চুরি মুরগি আর মোরগ, আহা মুরগি আর মোরগ, হা হা মুরগি আর মোরগ।
আহ কি নরম আর তুলতুলে মুরগি। আহা আজকের খাবারটা বেশ হবে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। মা মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, একটা শিয়াল মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। কোথায় কোথায় মুরগি চোর শিয়ালটা? ধর ধর, কে কোথায় আছো? ধরো ধরো, গ্রামে শিয়াল পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ধরা এত সহজ না। হুক্কা হুয়া হুক্কা হুয়া। দাঁড়া দাঁড়া, সাহস থাকলে দাঁড়া চোর শিয়াল। দেখ দেখ, ও কি নাদুস নুদুস দুটি মুরগি ধরে এনেছে। ইস, এই চল চল, ওর পিছু পিছু চল, পিছু পিছু গেলে একটু মুরগির মাংস খেতে পারবো। বড় ভাই, আমাদের একটু মুরগির মাংস খেতে দেন না, আমরা অনেক দিন ধরে মাংস খাই না বড় ভাই। তোরা তো কোনো কাজেরই না। এই নে তোরা মুরগির হাত আর পাখা। শোন, গ্রামের কোন বাড়িতে মুরগি আছে সেই খবর এনে দিলে তার বিনিময়ে তোদেরকে মাংস দেব। ওই দেখ, একটা বুড়ি তার মুরগিগুলোকে খাবার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি ভাই। চলো চলো, বড় ভাইকে গিয়ে এই খবরটা দেই। যাক বাবা, এবার বেশ কিছু মুরগি জমিয়েছি। এখন শুধু তোরা ডিম পারবি আর আমি খাবো। হা হা হা। এই বলে বুড়ি ঘুমোতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, বুড়ির বাড়ি খালি মানে চুরি করার সুযোগ। খুশি মনে করব চুরি মুরগি আর মোরগ। আহা মুরগি আর মোরগ, হা হা মুরগি আর মোরগ। বুড়ির মুরগি চুরি শেষ, খেতে লাগবে বেশ। হুক্কা হুয়া হুক্কা হুয়া। শেয়ালের ডাক শুনলাম মনে হলো। আরে এ কি হাল হলো গো? পাজি শিয়ালটা শেষে কিনা আমার মুরগি চুরি করে নিয়ে গেল। কি হয়েছে বুড়িমা, কাঁদছো কেন গো? আর বলিস না তালহা, একটা পাজি মুরগি চোর শিয়াল আমার দুটো মুরগি চুরি করে নিয়ে গেছে রে। সে কি বলছো বুড়িমা? পাজি শিয়ালের দল আমাদের বাড়ি থেকেও মুরগি চুরি করে পালিয়েছে। কি বলছিস? তোদের মুরগিও চুরি করেছে? না না, দাঁড়া, এভাবে তো আর চলতে দেয়া যায় না। শোন শোন তাহলে। বুড়িমা, এবার পাজি শিয়ালটাকে আমরা ধরে আচ্ছা মতো সাজা দেব। হে হে হে, তার বলতে পাজি শিয়াল। দেখেছিস, বড় ভাইকে ধরার জন্য ওরা ফাঁদ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। চল চল, বড় ভাইকে বলে আসি। কি বুড়ির এত বড় সাহস, আমাদের ধরার জন্য ফাঁদ পেতেছে। দাঁড়া, ওই বুড়ির বাড়িতে আজ আবার হানা দেব। আজ পাজি শিয়ালটা আসলে আচ্ছা করে জব্দ হবে। আমার পাতা ফাঁদে একবার আটকা পড়লে ইচ্ছে মতো মেরে ওর লেজ কেটে দেব। হ্যাঁ হ্যাঁ, এই তো বুড়ির ফাঁদ। এই ফাঁদে তো আমি পা দিচ্ছি না। এই বলে শিয়াল ফাঁদ এড়িয়ে গিয়ে মুরগি নেয়।
আজ করলাম 4টা চুরি, কাল করব 8টা। দুষ্টু বুড়ি বুঝবে এবার শিয়াল ধরার মজাটা। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শেয়াল তার 2 হাতে 4টি মুরগি নিয়ে বুড়িকে এ কথাগুলো বলে পালিয়ে গেল, আর যাওয়ার সময় ফাঁদের মধ্যে মুলা দেয়। আর তখন ফাঁদ খাটার শব্দ করে বন্ধ হয়ে যায়। শব্দ শুনে বুড়ি ভাবে, যাই, শেয়ালটার নিশ্চয় লেজ কাটা পড়েছে। খুশি মনে বুড়ি বাইরে বের হয়ে আসে, কিন্তু এসে দেখে ফাঁদে শেয়ালের লেজ নেই, পড়ে রয়েছে মুলা। এই নীল নীল নীল, চোর শেয়ালটা আজও মুরগি চুরি করে নিল। কে কোথায় আছিস রে? আয় আয় তাড়াতাড়ি লাঠি সোঁটা নিয়ে আয়। না, এই বুদ্ধিটা তো কাজে লাগলো না। শেয়াল আমাদেরকে মূলো দেখিয়ে পালিয়ে গেল। আমার কাছে পুরনো একটা বুদ্ধি আছে। আমরা যদি একটা কুকুর পাহারায় রাখি, তাহলে দেখবে একটা শিয়ালও আমাদের মুরগি চুরি করতে আসবে না। হ্যাঁ, তালহা ঠিকই বলেছে, আমরা এটা করে দেখতে পারি। চল চল, বড় ভাইকে খবরটা দিয়ে আসি। চল চল। ওরা যতই কুকুর পাহারা দিক, এতে আমাকে আটকাতে পারবে না। এই নে, এই 2টো মুরগি তোরা খা, আর আমার একটা কাজ করে দে। হ্যাঁ বড় ভাই বলেন, আমরা আপনার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা জানি। শোন, একটা কুকুরই তো, আমরা 3 জন মিলে কুকুরটাকে মেরে ফেলবো। আর আমরা যদি একবার এটা করতে পারি, তাহলে এরপর থেকে কুকুররা আমাদের নাম শুনলে পালাবে। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। শোন তোরা, সবাই হাতে একটা শক্ত লাঠি নিয়ে যাবি, বুঝলি, যাতে কুকুরটাকে ইচ্ছে মতো পেটাতে পারি। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। ওই দেখ, একটা কুকুর বুড়ির মুরগি পাহারা দিচ্ছে। শোন তোরা, আগে কুকুরটাকে মারার পর মুরগি চুরি করব, বুঝলি? হ্যাঁ বড় ভাই, ঠিক আছে। ওরে বাবারে, এই সব নেতাকে তার পিছে থেকে মরবো নাকি? নিজে বাঁচলে বাপের নাম। পালাই, তাড়াতাড়ি পালাই। 2টি শিয়াল লাঠি ফেলে পালিয়ে যায়, আর কুকুরটা চালাক শিয়ালের লেজে কামড়ে ধরে। ছাড় ছাড়, আমার লেজ ছাড় বলছি, ছাড়। ছাড় বলছি, ছাড় আমারে। ওরে আমার লেজ গেল রে, গেল। লেজ লেজ। টমি, ওকে ছাড়িস না, শক্ত করে ধর। কুকুরটি শেয়ালের লেজ কামড়ে ধরার পর আর ছাড়লো না। এদিকে শেয়াল নিজের সব শক্তি দিয়ে ছুটে পালিয়ে গেল, আর এতে তার লেজ ছিঁড়ে কুকুরের মুখে রয়ে গেল। আর সাথে সাথে নিজেকে সবচেয়ে চালাক ও চতুর ভাবা শিয়ালটির পরিণতি হলো এক লেজ কাটা শিয়ালে। দেখ দেখ, বড় ভাইয়ের লেজ নাই। কিসের বড় ভাই? ও একটা লেজ কাটা শিয়াল। এ কি, তোরা আমার দিকে তাকিয়ে আছিস কেন? ও, লেজ নেই তাতে কি? লেজ কাটা শিয়াল চুরি করতে থাকে খেয়াল। লেজ কাটা শিয়াল। নিজেকে অনেক বড় আর বেশি বুদ্ধিমান মনে করেছিলাম, তাই আজ আমার এই অবস্থা হলো। এভাবেই বনের সেই শিয়ালটি নিজেকে সব থেকে চালাক ভাবার কারণে কুকুরের কামড়ে নিজের লেজটি হারিয়ে ফেললো। এরপর থেকে সবাই তাকে লেজ কাটা শিয়াল বলতে লাগলো। আর সে সব সহ্য করতে না পেরে জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে গেল। এদিকে বুড়ি ও তালহাদের মুরগি কুকুর ঠিক মতো পাহারা দিতে লাগলো। অনেকদিন আগের কথা, একটা বড় বন ছিল। সেখানে বনের রাজা সিংহ ও শিয়াল পণ্ডিত বসবাস করত। সিংহ অন্য প্রাণীদের শিকার করে খেত, তাই বনের সবাই প্রাণ বাঁচানোর জন্য খুব সাবধানে থাকত। আর সবাই সাবধানে থাকতো বলে সিংহের শিকার কমে গিয়েছিল। ওদিকে এক গেরস্থের একটা পোষা গাধা ছিল। তার মনে একটাই দুঃখ ছিল, মনিব তাকে অলস আর বোকা গাধা বলে গালি দেয় আর লাঠি দিয়ে যখন তখন পেটায়।
তাই এই অবস্থা নিরসনের জন্য গাধা একটা উপায় খুঁজছিল। একদিন চালাক শিয়ালের সাথে গাধার দেখা হলো। গাধা তার দুঃখের কথা মন খুলে শিয়ালকে বলল। তখন শিয়াল পণ্ডিত গাধাকে একটা বুদ্ধি দিল, আর সেই বুদ্ধি মোতাবেক গাধা শিয়াল ও সিংহের সাথে একটা চুক্তি করল। চুক্তিটা হলো জঙ্গলের শিকারের সময় তারা একে অন্যকে সাহায্য করবে, এতে শিকার ধরতে সুবিধা হবে। গাধা অবশ্য এসব জন্তু জানোয়ারের মাংস নিজে খাবে না, মনিবের বাড়িতে নিয়ে যাবে। মাংস পেয়ে মনিব ভারী খুশি হবেন। তখন তাকে আর অলস আর বোকা গাধা বলে গালি দেবেন না, লাঠি দিয়ে যখন তখন পেটাবেন না। গাধা এই ভাবছিল। অতঃপর চুক্তি অনুযায়ী তিনজনের কাজ ভাগ করা হলো। গাধা জঙ্গলের মধ্যে ঢুকে ঘাড় উঁচিয়ে দেখবে কোথায় হরিণ, খরগোশ, বনগরু এসব আছে। যখনই একটাকে দেখতে পাবে তখনই সে তার সাথে খোশ গল্প জুড়ে দেবে, আর তা শুনে সিংহ ও শিয়াল বুঝে যাবে শিকার হাতের কাছেই আছে। তখন শিয়াল সেখানে হাজির হবে, ধারালো দাঁত বের করে লেজ ফুলিয়ে তর্জন গর্জন শুরু করে দেবে, আর সেই পশুকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। ভীত পশুটি এদিক ওদিক না গিয়ে সোজা পথে পালাতে চাইবে। তখন সেই পথের পাশে লুকিয়ে থাকা সিংহ থাবায় থাবায় শেষ করে দিবে তাকে। এভাবে শিকার করা পশুর মাংস তিনজনের মাঝে সমান ভাগ করা হবে, এ কথাটিও চুক্তিতে উল্লেখ করা হলো। অতঃপর নির্দিষ্ট দিনে শিকারের খোঁজে গাধা, সিংহ ও শিয়াল জঙ্গলের ভিতর বেরিয়ে পড়ল। গাধা তার বোকা দুর্নাম ঘুচিয়ে দারুণ বুদ্ধির পরিচয় দিল। প্রথমেই সে দেখে একটি হরিণকে। তাকে দেখেই গাধা বলে, হরিণ ভাইয়া, তোমার চোখ দুটোতে ভারী মায়া, সারা গায়ে কি সুন্দর নকশা আঁকা, শিং দুটো কেমন বাঁকা, যেন ঈদের নতুন চাঁদ, দেখতে তুমি কত সুন্দর। গাধার এমন প্রশংসা শুনে হরিণ থমকে দাঁড়ায়। সে বুঝতেই পারে না এটা একটা ফাঁদ, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শিয়াল হাজির। সে লেজ ফুলিয়ে হম্বি তম্বি করে হরিণকে এমন ভয় দেখালো, হরিণ তো বটেই, গাধাও ভয় পেয়ে খানিকটা পিছু হটে গেল। বেচারা হরিণ দিশেহারা হয়ে ছুট দিল সোজা পথে। জন্তু জানোয়ারের সহজ চলার পথ এটা, আর সেই পথেরই এক পাশে বসেছিল সিংহ। সে আর দেরি না করে ঝপাত করে লাঠিয়ে পড়ে মরাত করে ভেঙে ফেলল হরিণের ঘাড়। এভাবে তারা সারাদিন শিকার করলো। নিখুঁত পরিকল্পনা, নিপুণ টার্গেট। দিন শেষে হিসাব করে দেখা গেল মোট 8টা হরিণ, 1টা বনগরু আর 7টা বুনো ছাগল মারা পড়েছে। এতগুলো খাবার দেখে সিংহর তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। সিংহ মনে মনে ভাবে, এত মাংস, কিন্তু তা তো আবার তিনজনের মাঝে ভাগ হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে। এই কথা ভেবে সিংহের মনে শয়তানি বুদ্ধি জেগে ওঠে। এবার মাংস ভাগ করার পালা এলো। চুক্তিমতো সব মাংস সমান 3 ভাগে ভাগ হবে। তখন সিংহ গাধাকে বলল, ভাই গাধা, তুমি আজ জব্বর বুদ্ধির পরিচয় দিয়েছ। কে তোমাকে বোকা বলে? বনের সব পশুগুলোকেই তুমি আজ আচ্ছা বোকা বানিয়েছ। তুমি প্রথম দিনের মাংস ভাগের কাজটা করো। পশুরা সিংহ এতটা সম্মান দিচ্ছে দেখে গাধার খুশি আর ধরে না। সে জোরে হিপহিপ হুররে বলে চিৎকার দিতে গিয়েও থমকে যায়। কে জানে পশুরা সিংহ যদি রাগ করেন। যাই হোক, গাধা অনেকক্ষণ মন দিয়ে মাংস ভাগ করে। সমান 3 ভাগে ভাগ হয়েছে কিনা বারবার পরখ করে দেখে। তারপর বলে, হুজুর, ভাগ হয়ে গেছে। এখন যার যার ভাগ নিয়ে চলুন বাড়ি যাওয়া যাক। কিন্তু সিংহ কোনো কথা বলে না, থ মেরে বসে আছে। শিয়াল আর গাধা এবার একটু ভয় পেয়ে যায়। কি ব্যাপার, পশুরাজের কি ভাগ পছন্দ হয়নি? কিন্তু কেন? চুক্তি মোতাবেক তো সমান 3 ভাগই ভাগ হওয়ার কথা, হয়েছেও তাই। তাহলে পশুরাজের মুখ এমন ভার কেন? ওরা যখন এমন সব ভাবছে, সেই মুহূর্তে সিংহ গম্ভীরভাবে বলে, এই গাধার বাচ্চা, সমান ভাগের মানে কি? এই সব পশুই তো মারলাম আমি,
তোরা শুধু জোগাড় যন্ত্র করে দিয়েছিস, তাতেই এরকম সমান ভাগ নিবি? বোকা গাধা, তোর কি একটুও কমন সেন্স নেই? সমান ভাগের অর্থও তুই কি বুঝিস না? তোর মতো নিরেট গাধার বেঁচে থাকার কোনো অধিকার নেই, নির্বোধ কোথাকার। এই কথা বলেই সিংহ গাধার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ছিঁড়ে ফালাফালা করে। কিছুক্ষণের মধ্যেই গাধার মাংসও জড়ো করা হয় অন্য মাংসদের সাথে। তা দেখে ভয়ে শিয়াল পণ্ডিতের বুক ধকধক করতে থাকে, কিন্তু তার তো বুদ্ধি অনেক, তাই সে সাহস করে বসে না থেকে সিংহের সামনে যায়। এবার সিংহ শিয়ালকে বলে মাংস ভাগ করার জন্য। তখন শিয়াল প্রায় সব মাংস এক পাশে রাখে, অন্য পাশে রাখে অল্প কিছু মাংস। তারপর বড় ভাগ দেখিয়ে সিংহকে বলে, মহারাজ, এই ভাগ আপনার, নিন, সমান 2 ভাগে ভাগ করেছি। ভাগ দেখে সিংহের মুখে তখন হাসির ফোয়ারা, খুশিতে 2 চোখ তার চিকচিক করে ওঠে। সে হাসতে হাসতে বলে, পণ্ডিত, তোমার তো দেখছি খাসা বুদ্ধি, তা এমন সুন্দর ভাগ তুমি কোথায় শিখলে? শিয়াল পণ্ডিত তখন বলে, মহারাজ, এমন সুন্দর ভাগ করতে শিখেছি বোকা গাধার পরিণতি দেখে। সে যদি একটু বুদ্ধি করে আমার মতো ভাগ করতে পারত, তাহলে কি তার জীবন যায়? এই বলে সে মহারাজকে সেলাম ঠুকে মাংস ফেলেই চম্পট দেয়। সিংহ কিছু বুঝে ওঠার আগেই শিয়াল পগার পার। এই ঘটনার পর থেকে আর কোনোদিন শিয়ালকে সিংহের সাথে শিকারে অংশ নিতে দেখা যায়নি।